পরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কত শত গান কত শত কবিতা লেখা হয়েছে আমাদের এই গর্বের ভাষার উপর। আর ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যে ভাষা শহীদরা আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, আমাদের এই মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্মরণেই প্রতি বছর হয় আমাদের এই অমর ২১শে গ্রন্থমেলা। আর এই গ্রন্থমেলা থেকে আমাদের এই নিউজ 24 বাংলা লিঙ্কের সৌজন্যে প্রতিদিন যে আয়োজনটি করছে সেটি হচ্ছে বইমেলা প্রতিদিন। বাংলা লিঙ্কের সৌজন্যে এই আয়োজনে আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস এবং আমার সঙ্গে রয়েছেন তাওহিদুল ইসলাম। আমরা দুজন থাকছি আজকের বইমেলা প্রতিদিনের এই পুরোটা সময় জুড়ে এবং আমাদের সঙ্গে থাকছেন দুজন অতিথি, একজন লেখক এবং গবেষক এবং আরেকজন হচ্ছেন প্রকাশক। এই তাদের সঙ্গেও আমরা কথা বলবো পুরোটা সময় জুড়ে। আর এবারে যে বইমেলা সেটা আসলে কলে বরে অনেকটাই বেড়েছে। ঠিক আপনি যেমনটি বলছিলেন অন্তরা, গত বছরের সঙ্গে এবছর যে কিন্তু বাংলা একাডেমি অনেক বেশি এই বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। গত বছর ছিল ৬৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের ৯৪৬টি স্টল বরাদ্দ ছিল। এবছর কিন্তু সেখানে ৭০৯টি স্টল প্রকাশনা প্রতিষ্ঠান ১০৮৪টি স্টল বরাদ্দ নিয়েছে। এবং তবে একটু প্যাভিলিয়ন গত বছরও ৩৭টি ছিল, এবছরও ৩৭টি। শিশু চত্বরে কিন্তু আবার ইউনিট বরাদ্দ বাড়ছে, যেমন গত বছর ছিল গত বছর ১০৯টি ছিল ইউনিট শিশু চত্বরে, এবছর কিন্তু ১২০টি, এখানেও ১১টি বেড়েছে। একটু জানিয়ে রাখি যে যে স্টল বরাদ্দ যে ৭০৯টা, সেখানে মাত্র ৯৯টা কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে কিন্তু প্রায় ৬৯৯টা ৬০০র বেশি স্টল এখানে অবস্থান করছে। তো এছাড়া প্যাভিলিয়নও বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু একটা মাত্র, আর বাকি ৩৬টি প্যাভিলিয়ন আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়া এই আপনারা একটু জানিয়ে রাখি যে এই বইমেলায় কিন্তু একটি বিশেষ আছে, জুলাই চত্বর। এখানে গণ অভ্যুত্থানের নানান চিত্র ফুটিয়ে তোলা হবে। এবছর আপনি নিশ্চয়ই জানেন যে এবছরের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ, এই প্রতিপাদ্যকে ধারণ করে এটার উপরেই কিন্তু নির্মাণ করা হয়েছে পুরো বইমেলা অঙ্গনটাকে। এবং সেই জন্যেই আসলে এবারের বইমেলাটাও একটু ভিন্ন, আমাদের সকলের জন্যই নতুন আঙ্গিকে এবার আসলে সেজেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথম যে সময়, আজকে দ্বিতীয় দিন, এখনও পুরোপুরি বইমেলার যে চত্বর পুরোপুরি সেজে ওঠেনি। এখনও টুকটাক কাঠের শব্দ শোনা যাচ্ছে, এখনও আসলে পুরোপুরি শেষ হয়নি সব স্টলের কাজ। তো এটা আসলে আমাদের প্রত্যাশা যে বইমেলা শুরু হওয়ার আগে থেকেই আসলে সেই স্টলের কাজগুলো পুরোপুরি শেষ হবে, কিন্তু হয়নি। প্রথম ৭ দিন একটু এরকমই থাকে প্রতি বছর, এবারও তার ব্যতিক্রম নয়। আপনার সঙ্গে আমরা একজন অতিথি দেখছি, একজন প্রকাশক দেখছি। হ্যাঁ, উনি হচ্ছে একে নাসির আহমেদ, কাকলি প্রকাশনীর প্রকাশক। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আমার সঙ্গে একজন গেস্ট রয়েছেন, আমাদের আজকের অতিথি ডক্টর জামিল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এবার আপনাদের প্রকাশনী থেকে নতুন কি বই বেরিয়েছে? জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেক বই আছে সেই বিষয়ক। আপনাদের সুবর্ণ প্রকাশনী থেকে কি সেরকম কোনো বই বেরিয়েছে? প্রকাশক হিসেবে কি জানাতে চান আমাদের? ধন্যবাদ নিউজ 24-এর দর্শক শ্রোতাদেরকে। আমি প্রথমে বলতে চাই যে এবার জুলাই আগস্ট পরবর্তী আন্দোলনের ছাত্র জনতার মধ্যে যেই আকর্ষণ, যে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে যার নেতৃত্বে পুরো বাংলাদেশ রিবিল্ড হচ্ছে, সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশকে প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, তার একটি বই আমরা প্রকাশ করেছি, যেটা আমার হাতেই আছে। এটি হচ্ছে যে ওনার যিনি মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, উনি গ্রামীণ ব্যাংকের লড়াই নামে যেই লড়াইটা ধাপে ধাপে ডক্টর ইউনূস দেশে এবং দেশের বাইরে প্র্যাকটিক্যাল রিয়ালিটি ফেস করেছেন। উনি বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে প্রসারিত করতে যেয়ে উনি মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, সেগুলোকে কাটিয়েছেন, কিন্তু তার স্বীকৃতি হিসেবে উনি নোবেল পুরস্কার ঠিকই জয় করেছেন, কিন্তু বাংলাদেশের মাঝে উনি সম্মানটি অনেক দিন পাননি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে ছেলেমেয়েরা যখন রুখে দাঁড়িয়েছে, তারা সেই ডক্টর ইউনূসকেই বাইরে থেকেও আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে আসতে বলেছেন। এই জন্য আমরা চেয়েছি যাতে ছাত্ররা বুঝতে পারে যে কোন বাস্তবতাগুলোকে উনি ফেস করেছেন। আপনি যদি অনুমতি দেন, আপনার হাতে আরেকটি বই আছে, যে বইটি আমি যদি একটু দেখাই, যে প্রফেসর ডক্টর ইউনূস যখন
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ছিলেন। উনি তখন এই বইটা প্রথম রচনা করেছেন যে পথের বাধা সরিয়ে দিন। এই বইটি দিয়ে উনি বোঝাতে চেয়েছেন কিভাবে মানুষের জীবনমানের উন্নয়নে অর্থনীতি সহায়তা করতে পারে। প্লাস আরেকটা তথ্য আমি আমাদের শ্রোতাদের সামনে বা আপনার মাধ্যমে উল্লেখ করতে চাই। প্রায়ই অনেকেই না বুঝে বলতেন বাংলাদেশে, আমরা দেখেছি গণমাধ্যমে, যে যিনি একজন অর্থনীতির অধ্যাপক উনি কি করে শান্তির নোবেল পুরস্কার পেলেন। তো উনি এই কথাগুলোকে রেসপন্ড করবার জন্য বোঝাতে চেয়েছেন যে হ্যাপিনেস জিনিসটা আসলে কি, যে হ্যাপিনেস জিনিসটা আসলে কি সেটা আপনার কাছ থেকেও আমরা শুনবো এবং বইয়ের সম্পর্কেও শুনবো। তার আগে আরেকজন প্রকাশক আছেন, তার কথা একটু শুনে আসি। তৌহিদ, আমরা একটু আপনার এই প্রকাশকের কাছ থেকেও শুনতে চাই তার প্রকাশনের কথা। আপনাকে ধন্যবাদ। কে এম নাছির আহমেদ শেলে, আপনাকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু আমরা জানতে চাই যে আপনার এই বছরের 2025 নতুন বাংলাদেশের এই বইমেলায় আপনার প্রকাশনা থেকে আপনি কি কি নতুন বই এনেছেন? আমি এবার এখনও সব বই আসে নাই, কিছু কিছু বই আসছে। শুধু ফিবোনাসি, আমার প্রিয় ভৌতিক গল্প আনিছিল কে হাসান হাফিজের ভালোবাসা তার বাসা, দেশটা একটা মেলা, চোর ডাকাতের খেলা, দুই নারী, সাদাত আল মামুন, এইরকম কয়েকটা বই আমাদের আসতেছে আর কি। দেখছি আপনি বেশ নতুন কয়েকটি বই এনেছেন। আমরা জানতে চাই আপনার এবছরের এই যে বইমেলাটি আপনার কাছে কেমন লাগছে? বইমেলাটা এবার একটু অনেক অন্য বছরের তুলনায় এই বছর বইমেলাটা অনেক ভালো লাগছে। তার কারণ আমাদের যে জুলাই বিপ্লবের পরে যেই নতুন রিজম যে আমাদের চেঞ্জ হয়ে যে ইয়েটা, এইটাকে তো আমরা নতুনভাবে উপভোগ করতেছি আর কি। এটাই তো খুব ভালো লাগতেছে আর কি। এবং দর্শকরা আসতেছে, বই কিনতেছে, এবং আশা করি এবার বইমেলা খুব ভালো হবে। আপনি যেমনটি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বইমেলাটি আপনার কাছে ভালো হচ্ছে, ঠিক আসলে তেমনি এই বইমেলার প্রতিবাদ্য ঠিক সেটাই বলে দিচ্ছে। আপনি প্রকাশক হিসেবে অনেক বছর ধরে এই বইমেলায় অংশগ্রহণ করছেন আপনার প্রকাশনা নিয়ে। সেক্ষেত্রে একটু জানতে চাবো, আজকে বইমেলার দ্বিতীয় দিন, আমরা প্রতি বছর দেখে আসছি যে বইমেলার প্রথম থেকে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন স্টল গুছাতে লেগে যাচ্ছে। অর্থাৎ শুরুর দিকে কেন যেন বইমেলাটা সেজে উঠতে পারছে না বা সেজে উঠাতে ব্যর্থ হচ্ছে, নাকি এটা কেন হচ্ছে প্রতি বছর, এটা একটু আপনার কাছ থেকে আপনার কি মনে হয়? এটা আমার মনে হয় আমাদের প্রকাশকদের একটু ঢিলামি আছে কিছুটা। না হয় বাংলা একাডেমি কিন্তু এবার আগেই লটারি করে দিয়েছে, এবং অন্যান্য বছর বাংলা একাডেমি যেন আমাদের নামাজের ঘর, তার ওয়াশরুম, এগুলি দেরিতে করে, কিন্তু এবার কিন্তু আগে করছে। এই জন্য আমি বাংলা একাডেমিকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমাদের প্রকাশকদের ভিতরে এবার একটু ঢিলেঢালামি ছিল, যার জন্য অনেকেই এখনও, আমরা তো দেখতে পাচ্ছেন যে এখনও কিছু করতেছে। এটা প্রকাশকদের ঢিলেঢালামি তো আজকে হয়ে যাবে সব, আশা রাখি। আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরে যাব আমাদের সাথে সহকর্মী আছে অন্তরা বিশ্বাসের কাছে। তৌহিদ, আসলে যেটি বলছিলেন যে এবার আসলে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে, অনেক কিছু তড়িঘড়ি করেও মানে আগেও হয়েছে, নিশ্চয়ই এরকম ইতিবাচক অনেক কিছু আমরা সামনের দিনগুলোতে আরও দেখতে পাবো। আবারও ফিরতে চাই ডক্টর জামিল আহমেদের কাছে। যে প্রশ্নটি রেখেছিলাম, হ্যাপিনেস আসলে কি, এই বইটিতে কি আছে, আর জীবনের হ্যাপিনেসই বা কি, আপনার কাছে কি মনে হয়? আপনি যথার্থই বলেছেন। আমার কাছে মনে হয় যে আমরা প্রফেসর ডক্টর ইউনুস স্যারের কাছ থেকে যেটা দেখেছি যে উনি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্ট করেছেন, এবং উনি কেস স্টাডি হিসেবে চট্টগ্রামের কিছু কেস স্টাডি প্রথম নিয়েছিলেন। সেগুলোকে উনি সারা বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে এই মডেলগুলো এখন ক্লাসরুমে পড়ানো হয়। তো উনি দেখিয়েছেন যে কী করে অর্থনৈতিকভাবে মানুষ হ্যাপি থাকলে সেটি প্রভাব বিস্তার করে আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে। আমি সংক্ষেপে আরও একটি তথ্য যোগ করি। এই জুলাই আগস্টের তরুণ প্রজন্ম আরেকটি জিনিস দেখে এবার অনুপ্রাণিত হবে যে ডক্টর ইউনুস একজন নামকরা স্কাউটার ছিলেন। উনি স্কাউটিং করতেন ছাত্র জীবনে। তো স্কাউটিং করতে যে উনি যে ডায়েরিগুলো লিখতেন, উনি আমাদেরকে সেই ডায়েরিটা দিয়ে উনি একটা বই করেছেন যে স্কাউটিংয়ের ফলে কিভাবে মানুষের মেধা মননের বিকাশ হয়, সেটা উনি দেখানোর চেষ্টা করেছেন। আর একটা সময় গত 15 বছর আমরা এই মেধাবী মানুষের কাজগুলো দেখতে পারিনি। আমাদের গ্রন্থকেন্দ্রগুলো, লাইব্রেরিতেও সেগুলো সেভাবে আসেনি। ডক্টর ইউনুস যে সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেসের যেই কাজটি জন্য সারা বিশ্বে প্রশংসিত, এই বইটি ওয়ার্ল্ডের অনেকগুলো ভাষায় অনুদিত, কিন্তু বাংলাদেশের পাঠাগারগুলোতে এই বইটির গ্রহণযোগ্যতা একসময় ছিল না। কিন্তু আমরা সেটিকে আবার মার্কেটে এনেছি, যাতে যারা সামাজিক ব্যবসায় আসতে চায়, যারা উদ্যোক্তা হতে চায়, যারা সোশ্যাল বিজনেস নিয়ে প্রতিষ্ঠিত হতে চায়, তারা যাতে স্যারের মডেলটি শিখতে পারে। এই কাজগুলোর মধ্য দিয়ে মূলত তরুণ প্রজন্মকে স্যার যেভাবে অনুপ্রাণিত করেছেন, এখনও যারা এগুলো পড়েনি তারা, আমি ধারণা করি, এগুলো
পড়ে একটা স্টাডি সার্কেল করে আরও বেশি প্রশিক্ষিত হতে পারে। এবং এই রাউন্ডে ছোট করে একটা বলবো, আরেকজন বাংলাদেশের খুবই নামকরা ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের অভিনয় সেক্টরের আমি বলবো আইকন ফিগার, আবুল হায়াত অভিনেতা। উনি ওনার নিজের জীবনচরিত নিয়ে রবি পথ নামে একটা বই করেছেন, যার মধ্য দিয়ে উনি ওনার অভিনয় জীবন, ওনার পারিবারিক জীবন সম্পর্কে যত সংগ্রহশালায় যত ছবি আর্কাইভ ছিল সেগুলো উনি একটা কম্পাইল করেছেন, যেগুলো হয়তো মানুষ দেখলে চাইতে পারে যে উনি কি করে সফল হলেন, বা আমি কি করে ওনার মতো করে অভিনেতা হতে পারি বা ওনাকে অনুকরণ করতে পারি, সেগুলো উনি করার চেষ্টা করেছেন। ঠিক এরকম একটা কাজ আমরা কিছু বছর আগে করেছিলাম বাংলাদেশের প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ, যিনি শুধু লেখক নয়, উনি প্রচুর ছবিও বানিয়েছেন। তো উনি একসময় মনে করলেন যে তরুণ যারা ফিল্ম মেকার হবে তারা ছবি যদি বানাতে চায় তারা কি করে ছবি বানানোর কৌশলগুলো জানবে। তো উনি এর উপরে একটা ছবি বানানোর গল্প উনি করেছিলেন। তো আমি মনে করি যে এখনকার ইয়াং জেনারেশন তাদের পাঠ্যপুস্তক যেমন পড়বে, তার পাশাপাশি সৃজনশীল বইগুলো যদি পড়ে, তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে নিজেদেরকে দক্ষ যোগ্য করে গড়ে তুলতে পারবে। শুধু লিপ সার্ভিস বা কথার আমি মারপ্যাচ নয়, আমি মনে করি মানুষকে মেধাবী হতে হবে, প্রচুর জ্ঞান লাভ করতে হবে। ডক্টর ইউনূস যেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ওনার পাঠ্য বই ওয়ার্ল্ডের অনেক দেশে পড়ানো হয়, তাহলে এরকম মানুষ যদি আমাদের সামনে থাকে আমরা তাকে অনুকরণ কেন করব না। আপনার নিজেরও তো বোধহয় একটা বই এবার বেরোবে, আমরা সেই বইটা সম্পর্কে জানতে চাই। এই বইটির একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছিলাম, পরে দেখলাম যে আমার কাজের অনেক বড় জায়গা হচ্ছে সমাজবিজ্ঞান এবং গণমাধ্যম। আমি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি এমফিল পিএইচডি যখন করেছি উচ্চতর শিক্ষা, তখন বাংলাদেশের গণমাধ্যমে রাজনীতি এবং স্থানীয় সরকারের অবস্থানগুলোকে কতটা গণমাধ্যম তুলে ধরে এটা নিয়ে আমি স্টাডি করেছি। এই থিসিস বইটি আমি সম্পাদনা করছি এখন, এবং আমি আশা করছি এই বইটিও পাঠকদের মাঝে আসবে, যারা গবেষণা করতে চায় বা গণমাধ্যমে আপনিও একজন কাজ করেন খুব নামকরা ইতিমধ্যেই, আমরাও ক্ষুদ্র কাজ করেছি, করতে যে দেখেছি গণমাধ্যম কোন জিনিসগুলিকে ফ্রেমিং করে বা তুলে ধরতে চায়। আমার স্টাডির বিষয় সেটিই ছিল, এটি একজন আমেরিকান স্কলারের কাছ থেকে আমি আইডিয়াটা পেয়েছি। আপনার বইটি সম্পর্কে জেনেও আমাদের ভালো লাগলো। নিশ্চয়ই খুব দ্রুতই আমরা বইটি হাতে পাবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে এসে আমরা আরও বিভিন্ন প্রকাশনের কথা শোনাবো, বইয়ের গল্প শোনাবো, নতুন কি বই এলো, পাঠকরা আসলে কি ভাবছে এই বইমেলাকে নিয়ে, পাঠক সমাগমটাই বা কেমন, সেই সকল বিষয় নিয়েও আলাপ করবো। কিন্তু একটা ছোট্ট বিরতির পর বাংলালিংকের সৌজন্যে দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিন। বাংলালিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, এবারের বইমেলার খবর জানাবো আরও। বিভিন্ন প্রকাশনী থেকে অগণিত বই এরই মধ্যে বইমেলা এসে গেছে, সেরকমই কিছু নতুন বইয়ের খবর আমরা একটু জানাতে চাই। এই মুহূর্তে আমরা আছি নালন্দা প্রকাশনীর সামনে, এবং নালন্দা প্রকাশনী প্রতিবারই নতুন নতুন বই বের করে, যে বইগুলো আসলে অনেক জনপ্রিয় হয়। নালন্দার কয়েকটি বইয়ের কথা আমরা শুরুতেই শোনাতে চাই, যে দুটি বই আমরা এবার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে দূরের আলো, যেটি ইসমাইল হোসেন ইসমি লিখেছেন। এই বইটি এবার এসেছে। এবং আরেকটি বই, সেটি হচ্ছে কমান্ডো জার্নি থ্রু হেল, এটি মাহমুদ হাসান তিনি লিখেছেন। এই বই দুটোর বিষয়ে আমরা একটু জানতে চাই, আসলে কি আছে বই দুটোতে। দূরের আলো হচ্ছে আমাদের যে নতুন করে যে বিপ্লবটা হয়েছে সেটার উপরে, আর কমান্ডো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যারা মিলিটারিতে কাজ করেন ওনাদের যে জীবনের দৈনন্দিন যে কাহিনীগুলো সেটা এটার মধ্যে আছে। তার মানে একটা নতুন কিছু আসলে জানতে পারবে, যাদের সেনাবাহিনী সম্পর্কে বা কমান্ডোদের লাইফ সম্পর্কে আগ্রহ আছে, জীবন সম্পর্কে আগ্রহ আছে, তারা জানতে পারবে। কমান্ডো পড়লেই পুরো কাহিনীটা জানতে পারবে। যাদের আগ্রহ রয়েছে তারা চাইলে আসলে এই বইটি পড়ে দেখতে পারেন। আমরা এবারে যেতে চাই আরেকটি প্রকাশনীতে, এবং সেখানকার বইয়ের খবরও আপনাদেরকে জানাতে চাই, যে নতুন কি বই এবার এলো বা কি ধরনের বই এখন পর্যন্ত পাঠকরা পছন্দ করছে। মাত্র তো দুদিন হলো, তো আসলে নতুন বইয়ের শুরুর থেকে আসলে দেখতে থাকে পাঠকরা নতুন বইগুলো, এবং পরবর্তীতে তারা আসলে একটি তালিকা করে শেষের দিকে বেশি কেনে। কিন্তু তারপরেও শুরুর দিকে কেমন বিক্রি হচ্ছে, এই প্রথম দুদিনে বিক্রিটা কেমন হলো? প্রথম 2 দিনে বিক্রি আমাদের ভালোই হচ্ছে। প্রথম যেহেতু কেবল শুরু হলো, 1 মাস ব্যাপী এটা আমাদের একটা বড় আয়োজন।
তো সেদিক দিয়ে ভালোই চলছে। প্রথম 2 দিনের কথা যদি বলি, ভালোই চলছে। আচ্ছা, এবছর নতুন কি কি বই এসেছে আপনাদের প্রকাশনীতে? আমাদের ফেরদৌস হাসান স্যারের একটা বই আছে, পাতকি বই, নতুন আসছে এটা। এছাড়া ধ্রুবেশ স্যারের একটা বই আসছে নতুন, এটা নাই বই। এই 2টা বই আপাতত নতুন আসছে, আরও আসবে সামনে। দুটোই কি উপন্যাস? 2টি উপন্যাস, হ্যাঁ 2টি উপন্যাস। একটা আত্মজৈবনিকমূলক, সেটাকে একটা গল্প দিয়ে উনি বুঝাইছেন মানুষের সামনে, আর এটাও উপন্যাস। ধ্রুবেশ, যিনি আসলে প্রচ্ছদ আঁকেন এবং প্রতি বইমেলাতেই তার অগণিত বইতে আমরা তার আঁকা প্রচ্ছদ দেখতে পাই। তার লেখা একটি বই নাই, এই বইটি এসেছে এই প্রকাশনী থেকে। এবং আরেকটি ফেরদৌস হাসানের বইয়ের কথা, সেটি তো আসলে বলাই হলো। এই প্রকাশনীটি হচ্ছে জিনিয়াস প্রকাশনী, এবং জিনিয়াস বই প্রকাশনীতে আসলেই আসলে এই বই দুটি পাওয়া যাবে। আর বাকি আরও অনেক বই তো রয়েছেই, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পুরনো যত বই রয়েছে সেগুলো রয়েছে। নতুন অনেক বই এসেছে, এরই মধ্যে 2টো বই এসেছে, আরও বই আসবে। আপনারা সবাই জানেন যে এবার কাগজের একটু ঘাটতি ছিল, যে কারণে শুরুতেই অনেক বই আসলে এবার আমরা দেখতে পাচ্ছি না। তবে যত সময় গড়াবে নিশ্চয়ই আরও বই আসবে। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই সোহরাওয়ার্দী উদ্যানের আরেকটি প্রান্তে, সেখানে রয়েছে তাওহিদের কাছে থেকেই জানতে চাই সেই প্রান্তে আসলে নতুন কি কি বই রয়েছে, সে সকল বইয়ের খবর। অন্তরা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আমরা এই বইমেলার এক প্রান্তে আছি। এতক্ষণ দর্শক আপনারা শুনছেছিলেন যে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস জানিয়েছিলেন বইমেলার তথ্যগুলো, জানিয়েছিলেন যে নতুন কি কি বই আসছে। আমিও আপনাদের সাথে জানানোর চেষ্টা করব যে আমি এখানে কি কি দেখছি। বাকি আমি জানাতে চাই যে এই বইমেলাটি গত কালকে কিন্তু উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আজকে বইমেলার দ্বিতীয় দিন, কিন্তু দ্বিতীয় দিন এখনো প্রায় বইমেলাটা সাজিয়ে উঠতে পারেনি। তবে অধিকাংশ স্টল কিন্তু তারা গুছিয়ে ফেলছে, তারা পাঠক ক্রেতাদের সাথে কিন্তু কথা বলছে, বেচা বিক্রি করছে। আমরা একটু কথা বলতে চাইবো যে মিজান পাবলিকের সাথে আমরা কথা বলতে চাবো যে আসলে তারা কি নতুন বই এনেছে, তারা কেমন পাঠকের সাড়া পাচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আপু। আসলে আপনাদের এই মিজান পাবলিশার্স কি পরিমাণ বা কতগুলো নতুন বই এনেছে এই বই মেলায়? আমাদের এবার অনেকগুলো নতুন বই এসেছে, যে শহীদ জিয়া, তারপর হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের অনেকগুলো বই এসেছে নতুন। বইগুলো কিসের উপর ভিত্তি করে এবছর নতুন বই আপনাদের এসেছে, বা সংখ্যায় কতটা হতে পারে? সংখ্যায় 150-200 হতেই পারে। পাঠকদের কিভাবে সাড়া পাচ্ছে? পাঠকদের আজকে তো দ্বিতীয় দিন, আজকে একটু 2 দিন যাবত অল্প একটু পাচ্ছি, বাট কালকে একটু বেশি পেয়েছিলাম, আজকে একটু কমই হচ্ছে। ইনশাল্লাহ সামনে হয়তো আরো আমাদের পাঠক সমাবেশ আরো বেশি হবে। শুনছিলেন যে তারা বলছে যে আজকে প্রথম দিন দ্বিতীয় দিন আর কি মোটামুটি চলছে, হয়তো তারা সামনে আরো ভালো পাঠকদের আশ্বাস পাবেন। জানিয়ে রাখতে চাই এই বইমেলা কিন্তু পাঠক, প্রকাশক এবং লেখকদের একটি মিলন মেলা হয়ে থাকে। এই পাঠক আমাদের এই বইমেলার একটি উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সেটা হচ্ছে বই কেনার কিন্তু বা পড়ার বিভিন্ন মাধ্যম থাকে আজকাল এই অনলাইন জগতে। সেক্ষেত্রে এই বই পড়তে বা বই সংগ্রহ করতে কিন্তু এই পাঠকরা বা দর্শকরা বা প্রকাশকরা, বই প্রকাশ করতে লেখকরা এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর নতুন নতুন বই আনেন। আসলে এই বই কেনা বা পড়ার অনেকগুলো মাধ্যম থাকলেও কিন্তু সবাই এই বইমেলাকে কেন্দ্র করে একটি আগ্রহের সঙ্গে সারা বছর ব্যাপী অপেক্ষা করেন, কারণ এই বইমেলা যে একটা প্রাণবন্ত হয়ে ওঠে, একটি উৎসবে পরিণত হয় এই বইমেলাটি। সেই বইমেলা ৭২-এর পর থেকে মাত্র ৩২টি বই নিয়ে একটি যাত্রা শুরু করছিল, সেইটা এখন কিন্তু পরিণতির দিকে। এছাড়া এই বইমেলা নতুন যে রং দিয়েছে সেটি হচ্ছে আমরা বাকি তথ্যগুলো জানতে চাইব অন্তরা বিশ্বাসের কাছে। অন্তরা, আপনার কাছ থেকে জানতে চাই বইমেলার বাকি কি অবস্থা দেখছেন, বা পুরো বইমেলা ঘুরে দ্বিতীয় দিনের মতো আসলে কেমন জমে উঠেছে বইমেলা, পাঠকরা কি বলছেন, প্রকাশকরা কি বলছেন? অন্তরা, আসলে পাঠকরা এরই মধ্যে আসতে শুরু করেছে, যেমনটি বলছিলাম যে অনেকেই আসলে বইমেলায় কেবলই ঘুরতে এসেছেন, শুধু বই নেড়েচেড়ে দেখছেন, কেউ হয়তো তালিকা করছেন যে কি কি বই কিনবেন। সব বই যেহেতু এখনও আসেনি তাই তারা একটু অপেক্ষাও করছেন, আবার অনেকে কিনছেনও। একজন পাঠকের সাথে বরং এ পর্যায়ে কথা বলি। আপনার আসলে প্রিয় লেখককে এবার কার কার লেখা বই কিনবেন বলে ঠিক করেছেন? সাধারণত বই একটু কম পড়া হয়, তবে বইমেলার সময় আসলেই তখন বই
কেনার উদ্দেশ্যে হলেও বই কেনা হয়, তখন একটু বই পড়া হয়। হুমায়ুন আহমেদের বইটা বেশি পড়া হয়। হুমায়ুন আহমেদের বই আসলে বেশি পড়া হয়, তো এবারও কি হুমায়ুন আহমেদের বই বেশি কিনবেন? আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো এই জন্য ক্যাম্পাসেই থাকা হয়। বইমেলায় প্রথম 10-15 দিনে এসে একটু বই দেখা হয় বেশি, এরপরে শেষের দিকে লাস্ট উইকের দিকে এসে আর কি সিলেক্ট করে কেনা হয়। প্রথম দিকে আর এই ঘোরার জন্য বেশি আসা হয়, বইটা কেনা আসলে ডিসাইড করা হয় লাস্টের দিকে এসে বেশি কেনা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলাম যে অনেক পাঠকই আছেন, তারা আসলে পরবর্তীতে বই কিনে থাকেন। আর এই বইমেলা দেখা যায় যে প্রথম 7 দিন পেরিয়ে যাওয়ার পরই আসলে জমজমাট হতে শুরু করে। এখন বাতাসে বইয়ের গন্ধ পাচ্ছি আমরা, বাতাসে বইয়ের যে ঘ্রাণ সেটি আসলে আমরা এই মুহূর্তে পাচ্ছি। এবং যত দিন গড়াবে এই নতুন বইয়ের ঘ্রাণে চারপাশ পুরোই মৌ করবে। অনেকেই আসলে আজকের দিনেও বইমেলায় এসেছেন সাদা কালো পোশাক পরে। যদিও সাদা কালো সাধারণত 21শে ফেব্রুয়ারিতেই পরা হয়, কিন্তু বইমেলাকে উদ্দেশ্য করেও অনেকেই আমাদের শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে তারা সাদা কালো পরে আসেন। তবে এইবার বইমেলায় সাদা কালো এবং লালের একটি থিম তো রয়েছেই রঙের বিষয়ে, তো সেটিও আসলে অনেকেই মাথায় রাখছেন। তবে যারা ঘুরতে আসেন তারা আসলে এত কিছু চিন্তা করেন নাই, মনের আনন্দেই আসলে ঘুরতে আসেন। আর এই বইমেলা থেকে জ্ঞান আরোহণের একটা ব্যাপারও রয়েছে। আর জ্ঞানীরা বলে থাকেন বই আসলে অতীত আর বর্তমানের একটি সেতু। এই বই যদি পড়া যায় তাহলে অতীতের কথা যেমন জানা যায়, বর্তমানের কথাও জানা যায়। অনেকে আবার বলেন শুধু অতীত বর্তমান নয়, ভবিষ্যতেরও সেতু বই, কারণ ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটাও আসলে এই বই পড়েই জানা যায়। তো সেই জ্ঞানের ভাণ্ডার বইয়ের মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অন্তরা বিশ্বাস এবং সোহরাওয়ার্দী উদ্যানের আরেক প্রান্তে ছিলেন তৌহিদ এবং আমি দুজনই বিদায় নিচ্ছি বাংলা লিংকের সৌজন্যে প্রতিদিনের বইমেলা প্রতিদিন অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে বিকেল 4:30টায়।